তো হ্যালো বন্ধুরা, আমি রেবাত্রি চলে এসেছি একটি নতুন নিবেদন নিয়ে। সাধারণত আপনারা আমাদের গল্পে ভূত, প্রেত, তান্ত্রিক অথবা পিশাচের উল্লেখ পেয়েছেন, কিন্তু আজকের নিবেদনে আমি আপনাদেরকে এক নিষ্পাপ অটুট ভালোবাসার গল্প শোনাব, যার না ছিল কোনো অর্থ কিংবা না কোনো স্বার্থ। এই গল্পের মাধ্যমে আপনারা জানবেন যে কীভাবে এক স্বার্থহীন ভালোবাসা মনকে আঘাত করে চলে যায় কোথাও অনেক দূরে। আজকের আমাদের নিবেদন রহস্য অরিজিনাল প্রেজেন্টস শেষ রাতের জ্যোৎস্না। গল্পের লেখক আমি, অর্থাৎ দেবাজি ভট্টাচার্য। গল্পের মূল দুটি চরিত্রে, রোহিতের চরিত্রে আমি দেবাজি ভট্টাচার্য এবং রুচির চরিত্রে সৃষ্টি চক্রবর্তী। শুরু হচ্ছে আজকে আমাদের নিবেদন রহস্য অরিজিনাল প্রেজেন্টস শেষ রাতের জ্যোৎস্না। দেখা হবে গল্পের শেষে। আর আমাদের এই গল্পটা আপনারা স্পটিফাইতেও পেয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তাই অবশ্যই স্পটিফাই থেকে শুনতে ভুলবেন না। দেখা হবে গল্পের শেষে। দিনের শেষে ক্লান্ত হয়ে রাতের অপেক্ষা করতে করতে মনে পড়ে যায় তার কথা, যার জন্য আজকে নানা রকম চিন্তাতেও মনের এক কোণে তার অস্তিত্বটা অনুভব করতে পারি। আজ থেকে ঠিক 1 বছর আগে ভালোবাসার কথাটার অর্থটা আমার কাছে আর কয়েকটা শব্দের মতনই মূল্যহীন ছিল, কিন্তু পরে বুঝতে পারলাম যে সেই শব্দটা একটা মানুষের জীবনে কতটা মূল্যবান। আমার কাছে ভালোবাসা হলো সেই মিষ্টি চাঁদের জ্যোৎস্না, যেটা গভীর অন্ধকারও এক ফোঁটা আলোতে আলোকিত হয়ে ওঠে। এই গল্প হলো আমার ভালোবাসা, যার না ছিল কোনো স্বার্থ কিংবা কোনো অর্থ। অন্য আরও মানুষগুলোর মতো নিজ ভালোবাসাকে জলে ডুবে যেতে দিইনি, কিন্তু হঠাৎ 1 বছর আগে অজান্তেই আমার জীবন থেকে সেই ভালোবাসার পাখিটা খাঁচা ছেড়ে দিল। এটাকে ভাগ্যের পরিহাস বলা চলে না, কিন্তু দুর্ভাগ্য বলা যেতেই পারে। শোনো তবে সেই গল্প যেখানে এক স্বার্থহীন নিষ্পাপ অটুট ভালোবাসা মুহূর্তের মধ্যে মনকে আঘাত করে চলে যায় কোথাও অনেক দূরে। 24 বছর বয়সে হিস্ট্রিতে অনার্স করে গ্র্যাজুয়েট হলাম। ছোটবেলা থেকেই আর্কিওলজিস্ট হওয়ার স্বপ্ন দেখেছি। আমি রোহিত দে। জন্মানোর পরদিন থেকে শুরু হয় আর্কিওলজিস্ট হওয়ার স্বপ্ন দেখা। সেইভাবেই প্রস্তুতি নিয়ে প্রত্যেক পদক্ষেপ ফেলেছি। ক্লাস 12-এ 90% মার্কস পেয়ে বেশ ভালোভাবে পাস করেছি। কথায় আছে না, মনের জোর এবং আত্মবিশ্বাস থাকলে পৃথিবী জয় করা যায়। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। সবচেয়ে প্রথম দিন থেকে শেষ দিন অবধি মনের জোর ও নিজের উপর ভরসা রাখার জন্য আজকে আমি আর্কিওলজিস্ট হয়ে গেলেও একটা জায়গায় খুব চেষ্টা করার পর মনের জোরটা হারিয়ে ফেলি। চাকরি জয়েন করার 1 সপ্তাহ পর আমাকে পাঠানো হয় রাজস্থানে একটা এক্সিবিশন। আর সেখানে গিয়ে প্রথমবার আমার মনটা একটা ভালোবাসার ডাক দেখে উঠল। এয়ারপোর্ট থেকে বেরিয়ে হোটেলের জন্য গাড়ি খুঁজছি, ঠিক সেই সময় মন শান্ত করে দেওয়া এক মিষ্টি, সুন্দর এবং যেন পৃথিবীর সব থেকে সুন্দর ছবির থেকেও ভালো দেখতে একটা মেয়ে। এই দৃশ্য যতবারই দেখি না কেন মনটা জুড়িয়ে যায়। একটা আলাদাই শান্তি মনের মধ্যে অনুভব করার সুযোগ পাওয়া যায়। এই এমন এক দৃশ্য যাকে দেখে চোখ ক্লান্ত হয় না, কিন্তু সেখানে যে এরমভাবে সেই মেয়েটার সাথে সম্মুখীন হয়ে যাবে, এ আমার কাল্পনিক জগতেরও বাইরে ছিল। এটাকে আমি চিনি, খুব কাছ থেকে আমি দেখেছি তাকে। তার ভালোবাসার রাস্তা আমার মনটা হারিয়েছিল ঠিক 1 বছর আগে যখন কলেজে পড়তাম। সেই মেয়ে আর কেউ না, সে হলো আমার একমাত্র প্রিয়, আমার মনের ভেতরে বাস করা সেই মানুষ, রুচি। আমরা একসাথে কলেজে হিস্ট্রি অনার্স করেছি। আমাদের দুজন অজান্তে কখন যে অচেনা থেকে সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছিলাম একে অপরের, আমরা এখনও বুঝতে পারিনি। যেদিন গ্র্যাজুয়েশন শেষ করি সেদিন রুচি এই শহর ছেড়ে চলে গেছিল। ভেবেছিলাম আর কোনোদিন হয়তো দেখা পাবে না, কিন্তু শহর ছেড়ে যাওয়ার কারণটাই আমার অসফল ভালোবাসা হওয়ার কারণ, সেটা আমি জানতাম না। দুজনকে দেখতে পেয়ে প্রচণ্ড খুশি হয়ে আমরা একে অপরকে জড়িয়ে ধরি। সেই মুহূর্তের জন্য মনে হলো যেন পৃথিবীর সর্বসুখ আমি অনুভব করতে পারছি। খুব শান্তি হলো, একটা মনে একটা আলাদা রকম শান্তি অনুভব করলাম। সেদিন হোটেলে যাওয়ার পর একে অপরের সুখ দুঃখ হাসি কান্না ভাগ করতে করতে কখন যে একটা দিন পেরিয়ে গেছে সেটা আর বুঝে ওঠা হয়নি। নানা রকম কথা হওয়ার পর জানতে পারলাম রুচিও আমার সাথে একই আর্কিওলজি ডিপার্টমেন্টে কাজ করে। এই প্রজেক্টে আমার পার্টনার হিসাবে ওকে অ্যাসাইন করা হয়েছে। একদিন প্রজেক্ট সাইট থেকে ফেরার পর হোটেলে এসে দেখি যে রুচি খুব শান্ত হয়ে চুপচাপ বিছানার উপর চোখ বুজে শুয়ে আছে। মনে হলো সারাদিন অপূর্ব পরিশ্রমের পর আরাম করছে। আর
থেকে ব্যাগটা এক পাশে রেখে ওর মাথায় হাত দিয়ে ওকে ডাকতে গিয়ে স্তম্ভিত হয়ে গেলাম। পিঠের পিছন দিয়ে একটা বরফের মতো ঠান্ডা শিহরণ খেলে গেল। নিজেকে বিশ্বাস করতে দ্বিধাবোধ হলো। এমন কিছু একটা ঘটছে যেটা আমি স্বপ্নতেও ভাবতে পারিনি। রুচির গা পুরো বরফের মতন ঠান্ডা, মুখ পুরো নীল হয়ে গেছে। এ কোনো সুস্থ মানুষের শরীরের তাপমাত্রা নয়। নাকের নিচে আঙুল দিয়ে দেখলাম সে তার জীবনের মায়া ত্যাগ করেছে। সে এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে একবার শেষবারের মতন আমার সঙ্গে এই রাজস্থানে এসে দেখা করে গেল। কিন্তু কিভাবে সম্ভব? যার সাথে কাল রাত অব্দি এত কথা, এত আলোচনা, কলকাতায় ফিরে গিয়ে দুজনে একসাথে থাকার সিদ্ধান্ত নেওয়া, যার মুখে আজকে সকাল পর্যন্ত একটা মিষ্টি হাসি দেখলাম, সে কিছুক্ষণের মধ্যে কিভাবে এই পৃথিবীর মায়া ত্যাগ করে যেতে পারে? নানা রকম কথা ভাবতে ভাবতে কখন চোখের কোণায় জল জমেছে খেয়াল হয় না। চোখের ভিতর থেকে এক ফোঁটা জল ঠিকরে পড়ল। প্রচণ্ড ভেঙে পড়লাম। এই সময় অনেক চেষ্টা করলেও নিজেকে সামলাতে পারিনি। মন একেবারে দুর্বল হয়ে গেছে। তা সে নিষ্পাপ দেহটার পাশে নিঃশব্দে বসে থাকতে থাকতে দেখলাম বিকেল নেমে সন্ধে গড়িয়ে এসেছে। আর পূর্ণিমা চাঁদের জ্যোৎস্না আর হালকা মিঠে আলো ঘরের ভিতরে এসে পড়েছে জানলার মাধ্যমে। কি করবো মাথায় কিছুই আসছে না। ভাবনাহীন হয়ে বসে আছি চুপ করে এক জায়গায়। এমন সময় হঠাৎ একটা মিষ্টি কণ্ঠস্বর, একটা মেয়ের গলা। এই কণ্ঠস্বর আমার চেনা, সে আজ আমার নাম ধরে ডাকছে। পাশ ফিরে দেখতেই আমার পায়ের ধরা থেকে মনে হয় নিমেষে মাটিটা কেউ কেড়ে নিয়েছে। নিজের চোখকে বিশ্বাস করতে খুব দ্বিধা হলো। যা দেখছি এসব কি সত্যি হচ্ছে না মিথ্যে, সেটা বিচার করার শক্তি আমার মনে নেই। কাঁদো কাঁদো কাঁপা গলায় বললাম, বলছি তুমি? কিভাবে সম্ভব? তুমি তো আর এই দুনিয়াতে নেই। বিছানায় থাকা পাশে দেহটার দিকে দেখলাম, সেটা ওখানেই নিস্তব্ধে আছে, যেন মনে হচ্ছে ঘুমের দেশে আছে, এক্ষুনি ঘুম থেকে উঠবে। বুঝতে পারলাম যে এক অশরীরী, যার কাউকে আঘাত করার উদ্দেশ্য নেই। এটাও বুঝতে পারলাম এখানে তার আগমনের একটা কারণ রয়েছে। সে কিছু বলতে চায়, তার কিছু না বলা বা অসম্পূর্ণ কথা রয়ে গেছে, যেটা সে আমাকে জানাতে পারেনি। তারপর সে বলা শুরু করল। কলেজ থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর বিগত 2 বছর আমি একটা রোগের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। হঠাৎ একদিন ডিপার্টমেন্ট থেকে একটা মেইল আসে যে রাজস্থানে একটা প্রজেক্টের জন্য আমাকে অ্যাসাইন করা হয়েছে। তখনও আমার কাছে এটা অজানা ছিল যে তুমি একই প্রজেক্টে কাজ করতে রাজস্থান আসবে। মেইলটা পেয়ে যে আমি খুশি হইনি সেটা বলা ভুল। এই রোগের সাথে লড়াই করতে করতে জানো কিরম যেন জীবনটা একঘেয়ে হয়ে গেছিল। তাই কাজের সূত্রে হলেও একটু বাইরে যাওয়া হবে, এটা ভেবে খুশি হলাম। আর তাই বেশি ভাবনা চিন্তা না করে কোনো বিলম্ব ছাড়া ডিপার্টমেন্ট থেকে একটা লেটার আর ফ্লাইটের টিকিট নিয়ে বেরিয়ে পড়ি রাজস্থানের উদ্দেশ্যে। তোমার হয়তো এখন ইচ্ছে করছে আমার কি রোগ হয়েছে জানতে, তবে শোনো, আমার ব্লাড ক্যান্সার হয়েছিল, যার জন্য গ্র্যাজুয়েট হওয়ার পর হাজার একটা ডাক্তারের কাছে ঘুরেছি সঠিক চিকিৎসা পাওয়ার জন্য। অনেক খোঁজাখুঁজির পর শেষ মিলে একটা নাম করা একটা হাসপাতালে ভর্তি হলাম। কোনো রকম চিকিৎসা করে ডাক্তার আমাকে ভালো করে তুললেও মাসখানেক পর আবার শুরু হয় অসুবিধে। আবার ডাক্তার দেখালাম। সব শেষে ডাক্তার দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমাকে জানালো যে
আমি এই পৃথিবীতে মাত্র আর কিছুদিনের অতিথি। তারপর কয়েকটা ওষুধ তিনি লিখে দিলেন। সেই সব ওষুধ খেয়েই এতদিন এই পৃথিবীর আলো দেখছিলাম। কিন্তু তোমাকে কালকে কথাটা বলতে চেয়েছিলাম অনেকবার, কিন্তু কালকে আমাদের দেখা হবার পর পৃথিবীর সব শান্তির আনন্দটা অনুভব করাতে কালকে আর বলা হয়নি। তুমি ভেঙে পড়ো না, আমি সব সময় তোমার পাশে আছি আর থাকবো। এই শরীর ছেড়ে গেলেও আমি তোমাকে ছেড়ে যাব না, এই আমি কথা দিলাম। তোমার যখন আমাকে দেখতে ইচ্ছা হবে, আমার সুটকেসে না একটা ছবি আছে, আমার আর তোমার একসাথে তোলা, যখন কলেজে পড়তাম তখন তোলা। সেই ছবিটার দিকে তাকিয়ে আমার কথা মনে করবে, আমি ঠিক তোমার পাশে এসে যাব। ঘুমটা ভাঙলো ফোন বাজার শব্দ। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম ভোরের আলো ফুটেছে আস্তে আস্তে। রাতের জ্যোৎস্না কেটে সূর্যের আলো পড়েছে। বুঝতে পারলাম স্বপ্ন দেখছিলাম। পাশে রুচির দেহটা পড়ে রয়েছে, চোখ থেকে এক ফোঁটা জল মাটিতে পড়ল। মেঝে থেকে উঠে কৌতূহল বশত রুচির সুটকেস ব্যাগটা খুলে দেখলাম কয়েকটা ওষুধ, তার নিচে একটা কাচের ফ্রেম, আমার আর রুচির ছবি। অজান্তেই আবার চোখ থেকে এক ফোঁটা জল পড়ে গেল। তারপর রুচির দেহটাকে সৎকার করে কলকাতায় ফিরে গিয়ে ওর বাড়ির লোককে খবর দিলাম। আজকে 1 বছর হয়ে গেল সেই পৃথিবী ছেড়েছে। কিন্তু নানা রকম চিন্তাভাবনা, হাসি দুঃখের মধ্যেও মনে এক কোণে আজও তার অস্তিত্ব রয়েছে, যেটা আমার মৃত্যু অবধি মুছবে না। আগামী জীবনটা এভাবেই কাটিয়ে দিতে হবে। এই ছিল আমার অসম্পূর্ণ এক নিষ্পাপ স্বার্থহীন ভালোবাসার গল্প। রয়েছে তার অস্তিত্ব মনের এক কোণে, আজও আমার মন তার ভালোবাসার দিনগুলো বলে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের নিবেদন রহস্য অরিজিনাল প্রেজেন্স, সেই সাথে জ্যোৎস্না। যদি আজকের নিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন লেটেস্ট আপডেটের জন্য। এই গল্পটা আপনারা স্পটিফাইতেও পেয়ে যাবেন, আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর আমাদের স্পটিফাই চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন নিবেদন নিয়ে। ততদিনের জন্য বাই, স্টে টিউনড অ্যান্ড স্টে সেফ।